আজকের গল্প লেখিকা বর্ষা ঘোষের দত্তক। সকাল থেকে বাড়িটার ভেতর যেন উৎসবের নদী বয়ে চলেছে। উঠোন জুড়ে রঙিন আলপনা, বারান্দায় গাঁদা আর রজনীগন্ধার মালা, রান্নাঘর থেকে ভেসে আসা ঘি আর গরম মশলার গন্ধ, সব মিলিয়ে সুনির্মল বাবুর ছোট্ট বাড়িটা যেন আজ অন্য এক জগৎ। আজ তার একমাত্র মেয়ে সুমির বিয়ে। বাড়ির সামনে রাস্তায় বড় বড় আলোর মালা ঝুলছে। পাড়ার ছেলেরা সকাল থেকে ব্যস্ত মণ্ডপ সাজাতে। কে কোথায় বসবে, কার হাতে মিষ্টির ট্রে যাবে, কে বরযাত্রীদের জল দেবে, সব নিয়ে হইচই। এইসব কোলাহলের মাঝেও সুনির্মল বাবু বারবার থেমে যাচ্ছিলেন, কারণ চোখের সামনে বারবার ভেসে উঠছিল ছোট্ট একটা মুখ। সেই মুখ যাকে তিনি প্রথম দেখেছিলেন 20 বছর আগে, এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। তখনও সে ঠিকমতো চোখও মেলতে পারত না। একটা পুরনো নীল কাপড়ে মোড়া হাসপাতালের অনাথ শিশু বিভাগের এক কোণে কাঁদছিল। আর আজ আজ সেই মেয়েই লাল বেনারসি পরে কারো ঘরে চলে যাবে। এ শুনছো? মৌসুমি ডাকে চমকে উঠলেন তিনি। হ্যাঁ, এত কি ভাবছো? লোকজন আসতে শুরু করেছে। এখন তো একটু হাসি মুখে থাকো। সুনির্মল জোর করে হেসে বললেন, হাসছি তো, কিন্তু সেই হাসিতে আনন্দের চেয়ে চাপা আতঙ্ক বেশি ছিল। মৌসুমী সেটা বুঝতে পারলেন। তিনি ধীরে ধীরে পাশে এসে দাঁড়িয়ে বললেন, আজ আর ওসব ভেবো না। এত বছর পরে ও কথা না ভাবাই ভালো। আর তাছাড়া দীপ্তাংশু খুব ভালো ছেলে, ও সুমিকে খুব ভালোবাসে। এত বছরের সম্পর্ক ওদের। দেখো, কেউ থাকুক আর না থাকুক, ও ঠিক থাকবে সুমির পাশে। সুনির্মল নিচু গলায় বললেন, তবুও ভয় করে মৌ, যদি কোনো দিন। মৌসুমী দ্রুত তার হাত চেপে ধরে বললেন, না, আজ কোনো খারাপ কথা নয়। আজ আমাদের মেয়ের বিয়ে, আমাদের মেয়ে। কথাটা শুনে সুনির্মলের চোখ ভিজে উঠল। হ্যাঁ, সুমি তাদের নিজের রক্তের না হতে পারে, কিন্তু নিজের প্রাণের চেয়েও বেশি। বলতে চেয়েছিল সুনির্মল কথাটা ছেলের বাড়িতে, কিন্তু বলতে পারিনি এই ভেবে, মেয়েটা যদি সবকিছু জেনে ফেলে দুঃখ পায়, কিংবা বিয়েটা যদি ভেঙে যায়, তাহলে সুমির কি হবে? মেয়েটা যে আধমরা হয়ে যাবে। বিয়ের সাজঘরে তখন অন্য পরিবেশ, চারপাশে বান্ধবীদের ভিড়। কেউ চুল ঠিক করছে, কেউ গয়না, কেউ আবার মজা করে বলছে, ডাক্তারবাবুকে কিন্তু আজ আর ছাড়া হবে না। সবাই হেসে উঠছে। সুমি আয়নার সামনে বসে আছে চুপচাপ। লাল বেনারসিতে তাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। বড় বড় চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে হালকা লাল রং। কিন্তু তার চোখের ভেতরেও আজ কেমন অদ্ভুত এক অনুভূতি। খুশি আছে, আবার বুকের কোথাও হালকা একটা ব্যথাও। এই বাড়িটা ছেড়ে সে চলে যাবে। এই ঘর, এই বারান্দা, এই মানুষগুলো সব পিছনে পড়ে যাবে। তার সবচেয়ে কাছের বান্ধবী নীলা হেসে বলল, কিরে, এত চুপ কেন? সুমি মৃদু হেসে বলল, মা বাবাকে ছেড়ে যেতে মন খারাপ করছে। নীলা বলল, আরে পাগলি, তুই তো কাছেই থাকবি। আর তাছাড়া তোর বড় তো একদম সিনেমার হিরো টাইপ। তখন দেখবি আর আমাদের কথা মনেই থাকবে না। সবাই আবার হেসে উঠল। দীপ্তাংশু সত্যি দেখতে ভালো, লম্বা, শান্ত স্বভাবের ছেলে, একজন নামকরা ডাক্তার। প্রথম দিন থেকেই তার ভদ্র ব্যবহার, আচার আচরণ বেশ মনে ধরেছে সুমির। তাই দেখেই তো তার প্রেমে পড়া। আর তাছাড়া তার মধ্যে একটা শান্ত ভরসাও ছিল। সন্ধে নামতে না নামতেই সারা বাড়িটা আলো আর শব্দে ভরে উঠল। দূর থেকে ভেসে এলো সানাইয়ের সুর। বর এসেছে, বর এসেছে। চারিদিকে হইচই পড়ে গেল। পাড়ার মেয়েরা ছুটল দরজার দিকে। মৌসুমীর বুকটা কেঁপে উঠল। সুনির্মল ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। দেখলেন দীপ্তাংশু গাড়ি থেকে নামছে। সোনালি পাঞ্জাবিতে ছেলেটাকে রাজপুত্রের মতো লাগছে। পাশে তার বাবা প্রবাল সেন, গম্ভীর কড়া চেহারার মানুষ। প্রথম থেকে মানুষটাকে খুব একটা সহজ মনে হয়নি সুনির্মলের। তবু ভেবেছিলেন সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। বরণ শুরু হলো। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হাসির শব্দে চারিদিক মুখর। দীপ্তাংশু মাথা নিচু করে দাঁড়িয়ে।
তার চোখ একবার যেন চারপাশে কাউকে খুঁজল, হয়তো সুমিকে। কিছুক্ষণ পর মণ্ডপে বসানো হলো তাকে। পুরোহিত মন্ত্র পড়ছেন। আগুনের আলোয় চারপাশটা কেমন পবিত্র লাগছে। সুমিকে নিয়ে আসা হলো। একে একে হতে লাগলো বিয়ের আচার অনুষ্ঠান। সাত পাক শুরু হওয়ার ঠিক আগে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রবাল সেন আচমকা উঠে দাঁড়ালেন। তারপর কড়া গলায় বললেন, বন্ধ কর এইসব, এই বিয়ে হবে না। মুহূর্তের মধ্যে যেন সব শব্দ থেমে গেল। সানাই থেমে গেল, হাসির শব্দ থেমে গেল। পুরোহিত পর্যন্ত মন্ত্র পড়া বন্ধ করে তাকিয়ে রইলেন। সুনির্মল হতভম্ব হয়ে বললেন, কি বলছেন আপনি? প্রবাল সেন সোজা হয়ে দাঁড়ালেন। তার চোখে ঘৃণা। যে মেয়ের ঠিক পরিচয় নেই, তাকে আমি আমার বাড়ির বউ করব না। চারিদিকে গুঞ্জন শুরু হয়ে গেছে। মানে, কি বলছে? কি হয়েছে? প্রবাল এবার আরো জোরে বললেন, এই মেয়ে এদের নিজের মেয়ে নয়, দত্তক নেওয়া। না জানি কার রক্ত বইছে এর শরীরে। কথাগুলো যেন বিষ হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। মুহূর্তের মধ্যে সব মুখ ফ্যাকাশে। মৌসুমীর হাত থেকে তত্ত্বের থালাটা পড়ে গেল মাটিতে। ঝনঝন শব্দে সবকিছু ছড়িয়ে পড়ল চারিদিকে। সুমির মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে প্রথমে ঠিক বুঝতেই পারল না। দত্তক? তার কান ভুল শুনছে না তো। সে ধীরে ধীরে বাবার দিকে তাকালো। সুনির্মল মাথা নিচু করে দাঁড়িয়ে। মৌসুমী কাঁদছেন। আর সেই এক মুহূর্তেই সুমি সব বুঝে গেল। তার বুকের ভেতর কেমন হাহাকার উঠল। তাহলে তাহলে এতদিন যাদের সে মা বাবা বলে জেনেছে, তারা তার নিজের নয়। চারপাশে ফিসফাস বাড়ছে। ওমা, এত বড় কথা লুকিয়েছে! ছি ছি, এজন্যই নাকি? মানুষের চোখ কত দ্রুত বদলে যায়। কয়েক মিনিট আগেও যারা তাকে আশীর্বাদ করছিল, তারাই এখন কৌতূহল আর অবজ্ঞা নিয়ে তাকিয়ে আছে। দীপ্তাংশুর মা ধীরে ধীরে উঠে এসে ছেলের পাশে দাঁড়ালেন। বরযাত্রীরা এক জায়গায় জড়ো হয়েছে। কেউ কেউ ইতিমধ্যেই বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সুনির্মল কাঁপা গলায় বললেন, দেখুন, আমরা বলতে চেয়েছিলাম, কিন্তু। কিন্তু কি? প্রবাল গর্জে উঠলেন, ঠকাতে চেয়েছিলেন আমাদের? না না, আমরা শুধু। চুপ করুন। তার কণ্ঠে এমন অপমান ছিল যে সুনির্মল আর কথা বলতে পারলেন না। সুমি স্থির চোখে সব দেখছে। তার ভেতরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সে দীপ্তাংশুর দিকে তাকালো। হয়তো সে কিছু বলবে, হয়তো বলবে, এসবের কিছুতেই আমার কিছু যায় আসে না। কিন্তু দীপ্তাংশু চুপ। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই নীরবতা সুমিকে আরো বেশি আঘাত করছে। মণ্ডপের চারপাশে তখনও চাপা উত্তেজনা। কেউ কথা বলছে না, অথচ প্রত্যেকের চোখে মুখে অস্থিরতা স্পষ্ট। বাতাস পর্যন্ত যেন ভারী হয়ে গেছে। সানাইয়ের সুর থেমে গেছে অনেকক্ষণ। পুরোহিত মন্ত্রের বই খুলে বসে থাকলেও আর কোনো শব্দ উচ্চারণ করছেন না। আগুনের ছোট ছোট শিখাগুলো শুধু কাঁপছে, যেন তারাও বুঝতে পারছে এই মুহূর্তে একটা সম্পর্ক নয়, অনেকগুলো মানুষের বিশ্বাস ভাঙার মুখে দাঁড়িয়ে। আর সে তীব্র অবিশ্বাস ও অপমানের দহন নিয়ে মণ্ডপের মাঝখানে দাঁড়িয়ে আছে সুমি, লাল বেনারসি, কপালে সিঁদুরের অপেক্ষায় থাকা ফাঁকা সিথি, চোখ ভরা আত্মগ্লানি আর ভাঙা মন নিয়ে। তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে দীপ্তাংশু। পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে প্রবাল সেন কড়া গলায় বললেন, দীপ, চল। কিন্তু দীপ্তাংশু নড়ল না। তার চোখ শুধু সুমির দিকেই। এই মেয়েটাকে সে ভালোবেসেছিল, খুব নিঃশব্দে, খুব গভীরভাবে। প্রথম দিন হাসপাতাল চত্বরে দেখা হয়েছিল তাদের। সুমি তখন এক বৃদ্ধ রোগীর জন্য রক্ত জোগাড় করতে ছুটছিল। নিজের আত্মীয় না হওয়া সত্ত্বেও মেয়েটা যেভাবে মানুষটার পাশে দাঁড়িয়েছিল, সেটা দেখে অবাক হয়েছিল সে। আজও সেই দৃশ্য তার মনে স্পষ্ট।
সেদিনই প্রথম মনে হয়েছিল এই মেয়েটা অন্য রকম। তারপর ধীরে ধীরে কথা, পরিচয়, সম্পর্ক, আর আজ আজ সেই মানুষটাকে সবার সামনে একা দাঁড় করিয়ে সে চলে যাবে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। প্রবাল সেন আরো রেগে উঠলেন। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? দীপ্তাংশু ধীরে বলল, বাবা, আমি আমি কিছু শুনতে চাই না, চল। দীপ্তাংশুর চোখ আবার চলে গেল সুমির দিকে। সুমি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই চোখে কান্না আছে, কিন্তু কোনো অনুনয় নেই, নেই কোনো ভিক্ষাও। আছে শুধু গভীর আঘাত। এই নীরবতাই দীপ্তাংশুকে আরো অসহায় করে তুলছিল। সে এক পা এগিয়ে আবার থেমে গেল। মনে হচ্ছিল কেউ তার বুকের ভেতরটা ছিঁড়ে ধরেছে। সে কি সত্যি চলে যেতে পারবে এভাবে, সুমিকে এই অপমানের মধ্যে একা রেখে? প্রবাল সেন ছেলের হাত চেপে ধরে বললেন, দীপ, আমি শেষবার বলছি, এখনই চল। দীপ্তাংশু কষ্ট ভরা গলায় বলল, বাবা, ওর কি দোষ? দোষ নেই, প্রবাল তীক্ষ্ণ গলায় বললেন। পরিচয় নেই যার, তাকে আমাদের পরিবারে আনবো? কিন্তু বাবা। চুপ। চারদিকে আবার চাপা গুঞ্জন উঠল। প্রবাল সেন এবার সবার সামনে গর্জে উঠলেন, তুই যদি এই বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা শুনে চারপাশ থমকে গেল। দীপ্তাংশুর শরীর যেন অবশ হয়ে গেল। বাবা, হ্যাঁ, আমি বলে দিলাম, এই মেয়েকে বিয়ে করলে আজ থেকেই আমার সঙ্গে তোর সব সম্পর্ক শেষ। দীপ্তাংশুর মা কাঁদো কাঁদো গলায় বললেন, ওকে আর জোর করো না। কিন্তু প্রবাল সেন তখন রাগে অন্ধ। আমার বংশে কার রক্ত ঢুকবে সেটা আমি ঠিক করব। এই কথাটা শুনে সুনির্মল বাবু মুখ নিচু করে ফেললেন। তার চোখ থেকে জল পড়ছে টুপ টুপ করে। মৌসুমী আর দাঁড়িয়ে থাকতে না পেরে চেয়ারে বসে পড়লেন। সুমি ধীরে চোখ বন্ধ করল। আজ সে প্রথম বুঝল, কিছু মানুষ রক্তের সম্পর্ককে এত বড় করে দেখে যে ভালোবাসা তাদের কাছে খুব ছোট হয়ে যায়। দীপ্তাংশুর বুকের ভেতর ঝড় চলছে। একদিকে বাবা, যার হাত ধরে সে বড় হয়েছে, অন্যদিকে সুমি, যার হাত ধরে সে ভবিষ্যৎ দেখেছে, যাকে ছাড়া সে ভবিষ্যৎ কল্পনাই করতে পারে না। যে তার জীবন মরণ জুড়ে রয়েছে, তাকে কি করে ভুলবে সে? কি করে এভাবে ফেলে রেখে যাবে? তার মাথার ভেতর যেন সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তারপর খুব কষ্ট করে নিজের টোপরটা খুলে হাতে নিল। তা সুমি দেখে বুকের ভেতর যেন শেষ আশাটুকুও নিভে গেল। দীপ্তাংশু ধীরে ধীরে মণ্ডপ থেকে নামতে শুরু করলো। প্রতিটা পা যেন হাজার মন ভারী। মনে হচ্ছে সে নিজের হৃদয়টাকেই পেছনে ফেলে যাচ্ছে। মৌসুমী মুখ চেপে কেঁদে উঠলেন। সুনির্মল মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের চোখে তখন করুণা, কৌতূহল আর চাপা উত্তেজনার মিশ্রণ। ঠিক সেই সময় একটা বৃদ্ধ অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়াও দাদু ভাই, এক্ষুনি নেমো না। সবাই চমকে পেছনে তাকালো। ননিবালা দেবী, দীপ্তাংশুর ঠাকুমা, সাদা থান জড়ানো শরীর, কাপা হাতে লাঠি, কিন্তু চোখ দুটো এখনো আগুনের মতো তীক্ষ্ণ। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন। প্রবাল সেন বিরক্ত গলায় বললেন, কি বলছো তুমি এসব মা? সব তো শুনলে নিজের কানে, তারপরও এই কথা বলছো? ননিবালা দেবী শান্ত চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, সব শুনেছি, আর সেই কারণেই বলছি, এই বিয়ে হবে। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। প্রবাল হতভম্ব। মা! ননিবালা এবার গম্ভীর গলায় বললেন, কেউ অনাথ হলে সেটা তার দোষ নয়। তিনি সবার দিকে তাকিয়ে আবারও বলা শুরু করলেন, দোষ যদি কারো থাকে তাহলে সেই মা বাবার, যারা তাকে ফেলে যায়। সুমির চোখ আবারও ভিজে উঠল। ননিবালা বলেই চললেন,
মানুষের বিচার হয় তার আচরণে, ব্যবহারে, গুণে, রক্ত দেখে নয়। প্রবাল দাঁত চেপে বললেন, তুমি বুঝতে পারছো না মা, সমাজ। সমাজ? ননিবালা হঠাৎ কড়া গলায় থামিয়ে দিলেন তাকে। সমাজের ভয়ে তুই একটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট করবি? প্রবাল চুপ। তিনি আবারও বললেন, এই মেয়েটা এত অপমানের পরেও একটা খারাপ কথা বলেনি, আর তুই নিজেকে বড় মানুষ বলিস? প্রবাল এবার বিরক্ত হয়ে বললেন, তুমি এত কথা বলছো কেন মা? নিজের বংশ বলে তো একটা কথা হয় নাকি? ননিবালা দেবী হঠাৎ থেমে গেলেন। তার চোখে কেমন অদ্ভুত একটা ছায়া নেমে এলো। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি ধীরে বললেন, নিজের বংশ? প্রবাল অবাক হয়ে তাকালো। ননিবালা এবার এক দৃষ্টে ছেলের দিকে তাকিয়ে বললেন, তুইও তো আমাদের নিজের রক্তের সন্তান নয় প্রবাল। মুহূর্তের মধ্যে পুরো বাড়িটা যেন জমে গেল। কারো নিঃশ্বাস পড়ার শব্দ শোনা যাচ্ছে না। প্রবাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, মানে? ননিবালার গলা এবার কেঁপে উঠল। হ্যাঁ, তোকেও আমরা বহু বছর আগে দত্তক নিয়েছিলাম। কথাটা শুনে প্রবাল যেন পাথর হয়ে গেলেন। তার চোখ বিস্ফারিত। না না, এটা মিথ্যে, এটা কখনো হতে পারে না। ননিবালা ধীরে মাথা নাড়লেন। মিথ্যে নয় রে, এটাই সত্যি। প্রবাল হঠাৎ টলতে টলতে পিছিয়ে গেলেন। তারপর ধপ করে মাটিতে বসে পড়লেন। চারিদিকে শোরগোল শুরু হয়ে গেল। দীপ্তাংশুর মা মুখে হাত চাপা দিলেন। দীপ্তাংশু স্তব্ধ। সে বিশ্বাসই করতে পারছে না। ননিবালা ধীরে ধীরে বলতে লাগলেন, অনেক বছর নিঃসন্তান থাকার পর এক আশ্রম থেকে তোকে নিয়ে আসি আমরা। তার চোখ ভিজে উঠেছে। সেদিন তুই খুব ছোট ছিলি, কাঁদছিলি সারাক্ষণ। প্রবাল নিঃশব্দে শুনছে। তার মুখে অবিশ্বাস, লজ্জা আর ভাঙনের ছাপ স্পষ্ট। আমরা কোনোদিন তোকে আলাদা ভাবিনি, কোনোদিন বুঝতেও দিইনি। ননিবালা দীর্ঘশ্বাস ফেললেন, কারণ প্রয়োজন হয়নি। তার থেকেও বড় কথা, আমরা ভেবেছিলাম সত্যিটা জানলে তুই আঘাত পাবি। প্রবালের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি যেন নিজের ভেতরে ভেঙে পড়ছেন। ননিবালা এবার সুনির্মল আর মৌসুমীর দিকে তাকিয়ে বললেন, হয়তো সেই কারণেই ওর মা বাবাও বলতে পারেনি। তারা ভয় পেয়েছে মেয়েটা কষ্ট পাবে। মৌসুমী হাউ হাউ করে কেঁদে উঠলেন। সুনির্মল চোখ মুছতে মুছতে বললেন, আমরা কোনোদিন ওকে আলাদা ভাবিনি। ননিবালা মৃদু হেসে বললেন, সেটাই তো আসল বাবা মা হওয়া। চারপাশের মানুষগুলো এবার চুপ। কিছুক্ষণ আগেও যারা ফিসফিস করছিল তাদের মুখ নিচু হয়ে গেছে। প্রবাল ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ ভরা জল। তিনি কাঁপা গলায় বললেন, তাহলে আমি? ননিবালা এগিয়ে এসে ছেলের মাথায় হাত রাখলেন। রক্ত মানুষকে বড় করে না রে, মানুষকে বড় করে তার মন। প্রবাল শুষ্ক মুখে ধীরে ধীরে সুমির দিকে তাকালেন। মেয়েটা এখনো নিঃশব্দে দাঁড়িয়ে, অথচ তার চোখে তার জন্য কোনো অপমান নেই, আছে গভীর ক্লান্তি। প্রবাল কাঁপা গলায় বললেন, মা, আমি আমি ভুল করেছি। সুমি কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। দীপ্তাংশুর বুকটা এতক্ষণে হালকা হয়ে এলো। মনে হচ্ছে এতক্ষণ ধরে বুকের ওপর চাপা
পড়ে থাকা পাহাড়টা একটু সরে গেছে। ননিবালা এবার কড়া গলায় বললেন, আর কথা নয়, লগ্ন পেরিয়ে যাচ্ছে। তিনি প্রবালের দিকে তাকিয়ে বললেন, তুই নিজের দিব্যি তুলে নে। প্রবাল চোখ মুছলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চারপাশে সবাই নিঃশব্দে তাকিয়ে তিনি এগিয়ে এসে দীপ্তাংশুর সামনে দাঁড়ালেন। কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন, যা, বিয়েটা কর। দীপ্তাংশুর চোখ ভিজে উঠল। বাবা! প্রবাল এবার সুমির দিকে তাকালেন। তার গলায় অনুতাপ, মা, পারলে আমাকে ক্ষমা করে দিও। সুমির চোখ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ল। সে শুধু মাথা নাড়ল, তারপর আবার সানাই বাজতে শুরু করল। পুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন। আগুনের শিখাগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল। দীপ্তাংশু ধীরে ধীরে মণ্ডপে ফিরে এলো। সুমি তার পাশে বসল। চারপাশে আবার উলুধ্বনি উঠল, কিন্তু এবার সেই শব্দের মধ্যে শুধু বিয়ের আনন্দ ছিল না, ছিল একটা বড় সত্যের জয়। মানুষের পরিচয় রক্তে নয়, ভালোবাসায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।